আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন, কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। আমি আপনাদের খুব একটা দেখতে পাচ্ছি না। আপনারা কোথায় সবাই? আচ্ছা, কোথায়? কি অবস্থা সবার, কেমন আছেন? জি। জি, মাহমুদা আক্তার হ্যান্ড রেজ করেছিলেন। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন আশা করছি। যারা হ্যান্ড রেজ করেছে একটু খেয়াল করবো, আমি আপনাদেরকে আনমিউট করে দিয়েছি। তারপরে হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন। আপনাদের সাথে কি স্যার, অনেকদিন পরে ক্লাস হলো আমার? আমি আপনাদের সবাইকে ভুলে ভুলে গিয়েছি কেন মনে হচ্ছে আমার? আমি তো আমার স্টুডেন্টদেরকে সবাইকে চিনি আমি। স্যার তাই আপনি ভুলে গেছেন আমাদের। না না, ভুলে গিয়েছি বলতে কি, আমার কাছে অনেকদিন পরে আপনাদেরকে কেন জানি মনে হচ্ছে যে অনেকদিন পরে আপনাদেরকে দেখছি। আমি ইউজুয়ালি আমি মানে ব্যাচ আসলে আমি চিনি যে এটা আমাদের এই এই ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, এই যে অনেকদিন পরে অনেকে বলছে। আপনাদের লাস্ট ক্লাস কবে হয়েছিল আমার সাথে ইংরেজির? স্যার অনেকদিন হয়েছে প্রায় স্যার, এর জন্যই তো স্যার মনে হচ্ছে যে অনেক হ্যাঁ হয়েছে আর হ্যাঁ, কি। এই জন্যই মনে হচ্ছে অনেকদিন পরে ক্লাস। আচ্ছা, যাক সমস্যা নেই, আজকের ক্লাসটা আমরা এনজয় করব, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। লাস্ট হয়েছিল 10ই অক্টোবর, দেখেছেন? এই যে 19 দিন পরে। আপনাদের ক্লাস আপনারা ভুলে গেলে কি হবে, আমারই মনে থাকে, দেখেছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার স্টুডেন্টদেরকে খুব ভালো করে চিনি। আচ্ছা ঠিক আছে, আপনাদের কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি। আর সবাই কোথায়? আর সবাই কোথায়? ক্লাসের মধ্যে আমাদের যে ক্লাসরুম ম্যানার আছে, সেই ম্যানারটা আমরা অবশ্যই ফলো করব। আমরা চেষ্টা করব আমরা যেন আহ কি বলে যে অন করে, ক্যামেরা অন করে পড়ার টেবিলে বসে তারপর আমরা ক্লাস করছি। স্যার, ক্লাস শুরু হতে কি হ্যান্ড রাইজ করছিলাম? আচ্ছা হ্যাঁ, মাহমুদা আক্তার, হ্যাঁ। জি রেদওয়ান, কি অবস্থা স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার, ভালো আসসালাম। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি একটু অসুস্থ, ঠান্ডা জনিত কারণে কিছুদিন। আচ্ছা স্যার আচ্ছা। আপনাকে দেখে আজকে ক্লাস হবে এটা জানতে পেরে খুব ভালো লাগতেছে আর কি। আচ্ছা, আহ, অবশ্যই সমস্যা নেই। অবশ্যই, জি বাট আপনার শরীরের দিকেও খেয়াল রাখবেন, শরীরের একটু যত্ন নেবেন, ঠিক আছে রেদওয়ান? জি ঠিক স্যার, আছে। জি দোয়া চাই। ওকে, ঠিক আছে, দোয়া অবশ্যই রইলো। তাহলে আমরা এখন একটু ক্লাসটা শুরু করে দেই। আমরা ক্লাসের পরে আবার মাঝখানে মাঝখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা আপাতত ক্লাসটা শুরু করে দেই, যেহেতু অনেকদিন পরে ক্লাস। সেহেতু মানে আপনার ক্লাস, আচ্ছা জব সলিউশনে ক্লাস করেছেন না? আচ্ছা, অনেকেই। তো চলুন আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। যে অনেকবার কথা বলার সুযোগ দিয়েছেন, ধন্যবাদ। আর কিছু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এবার যদি আমরা বলি, আপনি তো ধূমকেতু এত বছর পর, এটা খুব মজার ছিল। না, ধূমকেতু না আমি। ধূমকেতু এত বড় কিছু না, খুব ছোটখাটো মানুষ। আচ্ছা ঠিক আছে। তো আজকের যে টপিকটা আছে, আজকের পড়ালেখার টপিকটা হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন। আমরা আজকে সেন্টেন্স কারেকশন পড়বো। এখন সেন্টেন্স কারেকশন কি আলাদা কোনো পড়া? সেন্টেন্স কারেকশন কি মানে আলাদা কোনো একটা চ্যাপ্টার বা আলাদা কোনো একটা টপিক? মোটেও না। সেন্টেন্স কারেকশন এমন কিছু না যেটা আমরা একেবারে নতুন শিখবো। বরঞ্চ সেন্টেন্স কারেকশন এমন একটা জিনিস যেটা আমরা অলরেডি এতদিন যে পড়ালেখা করেছি তার মধ্যে সেন্টেন্স কারেকশন কিন্তু আমরা পড়েছি। আমরা কি পড়েছি সেন্টেন্স কারেকশনে? বিভিন্ন সেন্টেন্স গুলো যে আমরা বিভিন্ন জায়গায়, যেমন রাইট ফর্ম অফ ভার্ব পড়েছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি। এই প্রত্যেকটাই কিন্তু সেন্টেন্স কারেকশনের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু আলাদা করে এমন কোনো সেগমেন্ট নাই যে সেন্টেন্স কারেকশন আলাদা কোনো একটা জায়গা, যেই জায়গা থেকে চাকরি পরীক্ষা আসবে। সেন্টেন্স কারেকশন আলাদা কোনো একটা জায়গা না, এটা মূলত এমন একটা জায়গা যে জায়গা আমরা ইতোমধ্যে কভার করেছি, আবার সেই জায়গাগুলো আমরা একটু রিভিউ করে ফেলবো। তো সেই জন্য সেন্টেন্স কারেকশনের ব্যাপারটা হচ্ছে যে চাকরি পরীক্ষায় সেন্টেন্স কারেকশন আলাদা কোনো মানে থাকে না যে সেন্টেন্স কারেকশনের জন্য আলাদা কোনো নিয়ম আসবে বা আলাদা নতুন করে কিছু শিখতে হবে, তা না। ব্যাপারটা হচ্ছে আমরা যা পড়েছি সেগুলোর রিভিউ করলেই সেন্টেন্স কারেকশন। সেগুলোর মধ্যে যেমন রাইট ফর্ম অফ ভার্ব ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল, তারপর টেন্স ছিল, কন্ডিশনাল ছিল, তারপর আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। এই জাতীয় জিনিসগুলোই হচ্ছে সেন্টেন্স কারেকশন, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এই জাতীয় জিনিসগুলোই সেন্টেন্স কারেকশন।
স্যার ফ্যান কি গতিশীল? না, ফ্যান গতিশীল না, কিন্তু বোঝানো হয় গতিশীল, সেজন্য এটার উপরে ওভার বসে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি কোনটা এখন জিজ্ঞাসা করতেন। ঠিক আছে, তো চলুন আজকের সেন্টেন্স কারেকশনের মধ্যে চলে যাই। দেখেন, সেন্টেন্স কারেকশনটা আমি যখন অ্যানালাইসিস করছিলাম, আমি তখন দেখেছি যে সেন্টেন্স কারেকশন থেকে আলাদা করে প্রশ্ন না আসলেও এই জায়গায় কয়েকটা স্পেসিফিক জায়গা আছে যে জায়গা থেকে সচরাচর বেশি করে প্রশ্নগুলো এসে থাকে। সেই জায়গাগুলো কি? সেই জায়গাগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে সেই জায়গাগুলো যদি আমরা কিছু কিছু স্পেসিফিক জায়গা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আশা করা যায় যে সেন্টেন্স কারেকশন থেকে আমরা ভালো করতে পারবো। তো চলুন কিছু কিছু স্পেসিফিক জায়গা যেখান থেকে সচরাচর সেন্টেন্স কারেকশনে প্রশ্ন এসে থাকে। মেক অফ এবং মেক ফ্রম, মনে আছে কারো? মেক অফ এবং মেক ফ্রম, কখন মেক অফ বসে, কখন মেক ফ্রম হয়, একটু বলেন তো, কারো কি মনে আছে? একটু সময় দিবেন আমাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে যখন মেকের সাথে অফ দেখেছেন এবং মেকের সাথে ফ্রম দেখছেন, দুটোই কিন্তু সঠিক। মেকের সাথে অফটাও সঠিক, মেকের সাথে ফ্রমটাও সঠিক। আমরা কিন্তু এগুলো পড়েছি, মনে আছে কি আমাদের? কেউ বলতে পারবেন কোনটা হবে? কেউ বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, দেখি কে বলতে পারেন প্রথমে। গোলাম রাব্বি, জি গোলাম রাব্বি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গোলাম রাব্বি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন কোনটা হবে? মেক অফ হচ্ছে সরাসরি তৈরি বোঝাতে, যেমন হচ্ছে রিং, যা গোল্ড থেকে তৈরি সেটা বোঝা যাচ্ছে, এর কারণে হবে মেক অফ। আর যেটা হ্যাঁ, সরাসরি তৈরি বোঝা যাচ্ছে না, যেমন ধরেন পেপার, সেটা বাঁশ থেকে তৈরি হয়েছে, সেটা আমরা বুঝতে পারতেছি না আমরা সেটা বাঁশ বুঝতে পারি থেকে না। তৈরি হয়েছে, হুম, ভেরি গুড। সেই ক্ষেত্রে হবে মেক ফ্রম। আচ্ছা, মেড ফ্রম হচ্ছে সরাসরি তৈরি বুঝতে গেলে, সরাসরি তৈরি যদি আমি মেক বুঝি, অফ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়ের, আচ্ছা মেড অফ সরাসরি তৈরি যদি আমি বুঝি, তাহলে আর মেড ফ্রম হচ্ছে সরাসরি তৈরি নয়। একটু সময়। শোনা যাচ্ছে না স্যার। আমার আনমিউট করে দিন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মেক অফ এবং মেক ফ্রম, যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তাদেরকে একটু রিভিশন দিয়ে দিচ্ছি। মেক অফ এবং মেক ফ্রম যেটা সরাসরি তৈরি, সেক্ষেত্রে মেক অফ, এবং খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মেক অফ এবং মেক ফ্রম। মেক অফটা কি? সরাসরি তৈরি বোঝাতে, তৈরি বোঝাতে। এবং মেক ফ্রম হচ্ছে কি সরাসরি তৈরি নয় বোঝাতে, সরাসরি তৈরি নয় এমন বোঝাতে। না, এটা তো ছোট হয়েছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। হুম, না মেসেজ ছোট হয়ে আছে। না, এর থেকে আরেকটু বড়, আগে যেটা ছিল এটাই ভালো ছিল। আচ্ছা 150তেই দেন, 150তেই দেন। আচ্ছা, তাহলে মেক অফ হচ্ছে সরাসরি তৈরি নয়, মেক ফ্রম হচ্ছে সরাসরি তৈরি নয় এমন বোঝাতে। এখন সরাসরি তৈরি এবং সরাসরি তৈরি নয় আপনি সেটা কিভাবে বুঝবেন? যে প্রোডাক্টটা দেখে এটার উপকরণ ধরতে পারছেন সেটা সরাসরি তৈরি, যে প্রোডাক্টটা দেখে উপকরণটা ধরতে পারছেন না সেটা সরাসরি তৈরি নয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে রিং ইজ, ring is made of
গোল্ড, কারণ রিংটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা স্বর্ণ দ্বারা তৈরি হয়েছে। কিন্তু যদি বলা হয় পেপার, পেপার পেপার ইজ মেড ফ্রম উড বা ব্যাম্বু, অর্থাৎ সরাসরি তৈরি নয়, ব্যাপারটা আপনি দেখে বুঝতে পারছেন। ঠিক আছে, তো সরাসরি তৈরি নয় যখন আপনি দেখে বুঝতে পারছেন যে এটার উপকরণটা আপনি ধরতে পারছেন না যে এটা দ্বারা তৈরি হয়েছে, তাহলে সেটা ক্ষেত্রে মেড ফ্রম। এবং যদি দেখেই বুঝে ফেলতে পারেন যে এটার উপকরণ তো এইটা, তাহলে সেটা হয়ে যায় মেড অফ। এখন মনে রাখার যে ব্যাপারটা, মনে রাখার জন্য সহজ করতে আমি কি বলেছিলাম, মনে রাখার জন্য সহজভাবে মনে রাখতে গেলে আমরা যদি বলি যে এখানে দেখেন এই সরাসরি তৈরি বোঝাতে কম অক্ষর প্রয়োজন হয়, কিন্তু সরাসরি তৈরি নয় বোঝাতে বেশি অক্ষর প্রয়োজন হয়। কারণ সরাসরি তৈরি একটা জিনিস যদি না হয় তাহলে আপনার পরিশ্রম বেশি করতে হবে, আপনার সেটাকে খুঁজে বের করতে, যে কাঠ থেকে যে পেপারটা তৈরি হয়েছে, পেপারটা যে কাঠ থেকে তৈরি হয়েছে সেটা আপনার বুঝতে বেশি সময় লাগবে। কিন্তু যদি পেপারটা, আচ্ছা এটা তো মোটা হয়ে আছে কেন, এই মানে কালি চিকন হচ্ছে না কেন, কমালাম তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনার ফোন এখানে বাজতেছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তাহলে মেড হবে, হ্যাঁ মেড হবে, কারণ এটা পাস্ট পার্টিসিপল মানে প্যাসিভ সেন্সে আছে। যখন এই সেন্টেন্সটা আপনি দেখছেন, এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, সেজন্য মেড হবে, মেকের পাস্ট ফর্ম মেড হয়। ঠিক আছে, এবং এটাকে যদি সহজে মনে রাখতে চান আপনি তাহলে বলতে পারেন কি, যে পেপারটা দেখে সরাসরি এটার উপকরণ যে কাঠ সেটা কিন্তু বোঝা যায় না, এবং সেটা বোঝা যায় না বলে আপনার বেশি পড়ালেখা করতে হবে, বেশি অ্যানালাইসিস করতে হবে, বেশি লেখালেখি করতে হবে। বেশি লেখালেখি করা মানে কি, বেশি লেখালেখি করা মানে বেশি অক্ষর লিখতে হবে, তাই 1 2 3 4 4টা অক্ষর লিখলেন। এবং যদি আপনি রিংটা দেখে বলে ফেলতে পারেন যেটা গোল্ড দ্বারা তৈরি হয়েছে, তাহলে কম পড়ালেখা করলেই হবে, অর্থাৎ 2টো অক্ষর লিখলে আপনি বুঝে যাবেন যে এটা এই জিনিস দ্বারা তৈরি হয়েছে। এখন আপনি বলতে পারেন যে স্যার কেন, ইমিটেশনের গোল্ড দ্বারাও তো তৈরি হতে পারে, তাই না? ইমিটেশন বা আরো কি কি যেন থাকে আপনার, যে স্বর্ণের সাবস্টিটিউট যে থাকে, তো সেটা হচ্ছে এক্সেপশন, সেটা এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। এখন আপনি যদি বলেন যে ইমিটেশন দিয়ে কি হবে, এই জিনিসটা শুধু বাঙালিদের মাথায় বুদ্ধি থাকে, নর্মালি সচরাচর বাইরের দেশের মানুষ যারা আছে তারা ধরে নেয় যে গোল্ড মানেই স্বর্ণ দ্বারাই আসলে রিং টিং তৈরি করা হয়। তাহলে এই জিনিসটা যদি আমরা ছোট করে লিখে নেই, যে ছোট করে যদি এটার নোটটা করে নেই, যে কোনো প্রোডাক্ট দেখে এর উপকরণ চেনা গেলে মেড অফ কম লিখলেই হয়, কম লিখলেই হয়, ব্র্যাকেটে লিখবেন। এবং কোনো প্রোডাক্ট দেখে এর উপকরণ চেনা না গেলে মেক বা মেড ফ্রম বেশি লিখতে হয়, বেশি লেখাপড়া করতে হয়, লেখাপড়া করতে হয়, বেশি লেখাপড়া করতে হয়, বেশি লেখাপড়া করতে হয়, এবং সেই জন্য মেয়েদের সাথে ফ্রম বসে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লিখে নেই যে মেকের সাথে অফ কখন বসে, মেকের সাথে ফ্রম কখন বসে। বোর্ড ক্লিয়ার না কেন বলছে? সাদাটা কি একটু কমায় দিবেন নাকি ব্রাইটনেস? জি সুইটি বলুন, আমি শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার ভালো আসসালাম, ভালো আছেন? আছেন স্যার?
স্যার আমার হচ্ছে যে মেক অফ আর মেক ফ্রম এর আমার আলাদা একটা ট্রিক্স আছে, এখন আমি সেটা বলবো, এখন আপনি একটু মানে বলে দিবেন যে ওই ট্রিক অ্যাকচুয়ালি চলে কিনা। আচ্ছা বলুন। যেমন মেড অফ আর মেড ফ্রম, আমি যেটা চিন্তা করি যে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মানে গোল্ডটা রিংটা আবার গোল্ডে ফেরত নেওয়া যাবে, অতএব এখানে অফটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড, এখন উড পেপারটা কিন্তু উডে আর ফেরত নিতে পারবো না, তো ফেরত নিতে যেটা পারবে ফেরত নিতে পারবো না সেটা তো ফ্রম হয়, আর যেটা ফেরত নিতে পারবো সেটাতে অফ হয়। অফ হয়, তো হ্যাঁ এরকম এই ট্রিকে কিছু হবে সবগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে, এটা অবশ্যই হবে। টেকনিক মানে আপনার যেটা মানে বানিয়ে আপনি যেটা ফিল করছেন সেটা অবশ্যই, মানে আপনার যদি ইউনিক আইডিয়া থাকে অবশ্যই সেটা ভালো, অবশ্যই। ঠিক আছে, এটা হয়েছে আপনারটা। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, তারপরে যদি আমরা বলি, আচ্ছা তারপরের জায়গাটা যদি আমরা বলি যে মেক অফ এবং মেক ফ্রম এর ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো এবং দ্য রিং ইজ মেড অফ গোল্ড। অফ কোথায় হয়েছে? যখন সরাসরি তৈরি বোঝাচ্ছে রিং, এবং মেড ফ্রম কখন বুঝছে? যখন সরাসরি তৈরি বোঝাচ্ছে না। এরপরে যদি দেখি ইনসিস্ট, ইনসিস্ট হচ্ছে একটা কথা যেটার পরে সবসময় অন ব্যবহৃত হয়। শুধু এই একটা প্রিপোজিশন থেকে অনেক চাকরি পরীক্ষার প্রশ্ন আসে। ইনসিস্টের পরে সবসময় অন বসে। এই ইনসিস্ট অন কথাটির অর্থ হচ্ছে জেদ করা। ইনসিস্টের পরে, ইনসিস্ট এর পরে সবসময় অন প্রিপোজিশন বসে। অন প্রিপোজিশন বসে, অনেক আসে চাকরি পরীক্ষা, মাথায় রাখবেন। ইনসিস্ট, ইনসিস্ট অন অর্থ হচ্ছে জেদ করা। কেউ যদি বলে হি ইনসিস্টেড অন সিইং হার, হি ইনসিস্টেড অন টকিং উইথ হার, হি ইনসিস্টেড অন কি বলে যে আপনার বিইং দ্য ফার্স্ট পারসন, হি ইনসিস্টেড অন কি বলে গোয়িং দেয়ার। মানে যে কোনো একটা ব্যাপারে যদি কেউ জিদ করে থাকে বা কোন একটা কিছু আপনার থাকে না যে খুব প্রচন্ড পরিমাণে জেদ করে বা ফোর্সফুলি কোন একটা কাজ করার কথা বলে, তাহলে সেটা হয়ে যায় ইনসিস্ট অন। অর্থাৎ ইনসিস্ট অন মানে কি? জেদ করা কোনো কিছু বা জোর করা। সেজন্য যদি আমরা বলি হি ইনসিস্টেড অন সিইং হার, এই ইনসিস্টেড এর পরে যে অন কথাটা, এটা দিয়ে বোঝানো হয় কি? জেদ করা। সে তাকে দেখার জন্য জেদ করেছে। হ্যাঁ, জোর করাটাও হয়। নুরনাহার বেগম বলছেন হ্যাঁ জোর করাটা অবশ্যই হয়। জোর করাটাও বোঝায়, জেদ করাটাও বোঝায়, যে কোনো কিছু মানে একটা জিনিস নিয়ে আসলে খুব একটা পরিমাণে করা আর কি, মানে ফোর্স করা। তাহলে ইনসিস্টের সাথে অন বসলে হয়ে যায় কি? জেদ করা বা জোর করা। ঠিক আছে, এরপরে আমরা যাই হ্যাং, হ্যাংড, হ্যাংড এবং হ্যাং, হাং, হাং। এই জিনিসটা একটু ইউনিক জায়গা, এই জিনিসটা একটু ডিফারেন্ট আছে। হ্যাং, হ্যাংড, হ্যাংড এবং হ্যাং, হাং, হাং দুটোই কিন্তু সঠিক। হ্যাং, হ্যাংড, হ্যাংড এবং হ্যাং, হাং, হাং দুটোই সঠিক। হ্যাং, হ্যাং এর পাস্ট ফর্ম হ্যাং, হ্যাংড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাংড, এটা যেমন সঠিক, আবার সিমিলারলি হ্যাং, হ্যাং এর পাস্ট ফর্ম হ্যাং এর সাথে হাঙ্গ হতে পারে, আবার হাঙ্গ হতে পারে। হ্যাং, হ্যাং, হ্যাং এবং হ্যাং, হাং, হাং। এখন কথা হচ্ছে হ্যাং এর সাথে কখন হ্যাং, হ্যাং, হ্যাংড হয় এবং কখন হ্যাং, হাং, হাং হয়, এটা হচ্ছে কথা। এই জায়গায় যদি আমরা বলি সচরাচর যেখানে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ঝোলানো। এই দুটো কথার অর্থই কিন্তু ঝোলানো। হ্যাং অর্থ ঝোলানো, হ্যাং অর্থ ঝোলানো, হাং অর্থ ঝোলানো। তাহলে হ্যাং অর্থ ঝোলানো, হাং অর্থ ঝোলানো। তাহলে দুটোই যদি একই জিনিস হয়, দুটোই যদি একই কথা হয়, তাহলে কোন জায়গায় কোনটা বসে? যখন কোন একটা ব্যক্তিকে ঝোলানোর কথা বলা হয়। এখন ব্যক্তিকে ঝোলানো কিভাবে? জীবনে দেখেছেন কোনো ব্যক্তিকে ঝোলায়? ঝোলায় না, মানে সচরাচর একটা ব্যক্তিকে ফাঁসি দেয়া যায়।
ফাঁসি দেওয়ার ক্ষেত্রে একটা ব্যক্তিকে ঝোলানো সম্ভব, তো সেই জন্য কোনো ব্যক্তিকে যদি ফাঁসি দেয়া বোঝানো হয় সেক্ষেত্রে হ্যাং এর সাথে হ্যাং, হ্যাংড, হ্যাংড হয়। তাহলে ঝোলানো যদি আমি বলি ব্যক্তিকে ঝোলানো বা ফাঁসি দেয়া অর্থে হ্যাং এর সাথে হ্যাং, হ্যাংড, হ্যাংড হয়। এবং যদি আমি বলি হ্যাং, হাং, হাং কখন হয়, সেটা হচ্ছে বস্তুকে ঝোলানো, সেটা হচ্ছে কি বস্তুকে ঝোলানো, তাই তো, বস্তুকে ঝোলানো। একটা হচ্ছে ব্যক্তিকে ঝোলানো, একটা হচ্ছে বস্তুকে ঝোলানো। হ্যাং এর সাথে হ্যাং, হ্যাং, হ্যাং যখন দেখছেন ব্যক্তিকে ঝোলাচ্ছেন, হ্যাং এর সাথে হ্যাং, হাং তো বস্তুকে কিভাবে ঝোলানো যেতে পারে? ধরেন আপনি দেয়ালে একটা দেয়াল পেন্টিং ঝুলিয়ে রেখেছেন, ঝোলানো যেতে পারে। ধরেন আপনি দেয়ালে একটা ঘড়ি টানিয়ে রেখেছেন, ঝোলানো যেতে পারে। অর্থাৎ এই জাতীয় যে কাজগুলো আছে একটার সাথে আরেকটা যখন ঝুলিয়ে রাখছেন, ব্যক্তিকে ঝোলানো ফাঁসির ক্ষেত্রে, বস্তুকে ঝোলানো কোনো একটা দেয়ালের মধ্যে কোনো কিছু একটা টাঙিয়ে রাখা বা এই জাতীয় যে কোনো কিছু একটা করে বস্তুকে আপনি ঝোলাতে পারেন। হ্যাঁ, কাপড়ও ঝোলানো যায়। তো কখন কোনটা ব্যবহৃত হবে? ব্যক্তির ক্ষেত্রে হ্যাং, 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 বস্তুর ক্ষেত্রে হ্যাং, হাং, হাং। কিন্তু এর থেকেও সহজ টেকনিকে আমরা পড়বো, এটা এর থেকেও সহজ টেকনিকে আমরা এটা মনে রাখবো। সেই টেকনিকটা কি আসেন একটু দেখি। দেখেন, যদি আমি বুঝি, যদি আমি বলি যে হ্যাং, হ্যাংড, হ্যাংড, আপনারা জানেন সচরাচর আমি যে টেকনিকটা করি তার মধ্যে অক্ষরের একটা টেকনিক কিন্তু এখানে হতেই পারে। সেটা কিভাবে একটু খেয়াল করে দেখেন তো। যদি আমি বলি হ্যাং, হ্যাং, হ্যাংড, এখানে 6টা অক্ষর আছে এবং যেহেতু বলছে ব্যক্তিকে ঝোলানো তো ব্যবহৃত হয়, তাহলে একটা কথা দেখেন তো, ব্যক্তির ওজন বেশি, ব্যক্তির ওজন বেশি, তাই ব্যক্তিতে অক্ষর সংখ্যাও বেশি হয়েছে। এবং বস্তুর কথা যখন বলছেন, বস্তুর ওজন কম, তাই বস্তুতে অক্ষর সংখ্যা কয়টা? 4টা। যেহেতু বস্তুর কথা বলা হচ্ছে, বস্তুর ওজন কম, তাই অক্ষর সংখ্যা কম, অক্ষর সংখ্যা কম। দেখেন তো, সহজে মনে রাখা যায় না? সহজে মনে রাখা যায় জিনিসটা? একটু দেখেন তো, যে বস্তুতে অক্ষর সংখ্যা কম, বস্তুর ওজন সচরাচর কম। আপনি দেয়ালে যে বস্তুটা ঝোলাবেন, দেয়ালে যে বস্তুটা ঝোলাবেন সেই বস্তুটা কি নিশ্চয়ই আপনার কোনো কিছু এমন একটা লাইট ওয়েটের কোন একটা জিনিস, অল্প ওয়েটের একটা কোনো কিছু। তো কম ওয়েটের একটা জিনিস যেহেতু আপনি ঝোলাচ্ছেন, তাহলে সেটা কি করছেন? তাহলে নিশ্চয়ই সেটা সহজে ঝোলানো যায়। এবং যখন আপনি বলছেন একটা ব্যক্তিকে ঝোলাচ্ছেন, সে ব্যক্তির ওজন নিশ্চয়ই বেশি। একটা মানুষকে ফাঁসি যখন দিচ্ছেন 80-90 কেজি একটা মানুষের ওজন হয়ে থাকে, সেজন্য হ্যাং এর পরে হ্যাং, হাং, হাং হয়ে যায়। দেখেন তো ব্যাপারটা কি বুঝেছেন? বুঝেছেন আগে? হ্যাং 2 জায়গায়, কিন্তু হ্যাং, হাং, হাং তো 2 জায়গায় না, হ্যাং, হ্যাং, হ্যাং তো আর 2 জায়গায় না। এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা যদি বলি যে ব্যক্তিকে ঝোলানোর ক্ষেত্রে জিনিসটা যদি নোট করে নেই, নোট করে নিলে কি লিখতে পারবো? ব্যক্তিকে ঝোলানোর ক্ষেত্রে হ্যাং, হ্যাংড, হ্যাংড হয়, হ্যাংড হয়। এবং বস্তুকে ঝোলানোর ক্ষেত্রে হ্যাং, হাং, হাং হয়। এই হলো ব্যক্তি এবং বস্তুর আলাদা আলাদা জায়গা। ঠিক আছে? আজকে আপনাদের লেকচার 14-তে কি আছে? লেকচার 14-তে কি আছে আমাকে একটু বলবেন তো মিস লুফা? আমাকে তো বলা হয়েছে সেন্টেন্স কারেকশন। আচ্ছা, এটা কি লেখা হয়েছে? লেখা হলে একটু ডান লিখবেন। হ্যাঁ, কারেকশনই তো আছে। কারো কারো 13, কারো কারো 14 বলছেন। আচ্ছা, ডান, গুড। আচ্ছা, কথা বলবো আমরা আরেকটু পরে, কথা বলবো স্যার রেক্সোনা, আমরা আরেকটু পরে কথা বলবো, আরেকটু পরে নেই তারপর আমরা কথা বলবো। হ্যাঁ।
আচ্ছা তারপরে যাই, এটা যদি লেখা হয়ে থাকে তাহলে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। এই যে হ্যাংড, এখানে হ্যাংড হয়েছে কি, একটা ব্যক্তিকে ঝোলানো হয়েছে, হাং একটা বস্তুকে ঝোলানো হয়েছে, তাই একটা বস্তুকে যদি ঝোলানো হয় তাহলে হ্যাং এর সাথে হাং হাং হয়, ব্যক্তিকে ঝোলানো হলে হ্যাংড হয়। দুটো এক্সাম্পল একটু লিখে নেন, তাহলে মনে থাকবে সহজে যে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার এবং দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল বিসাইড দ্য ডোর। দুটোই লিখে ফেলুন, একটু লেখা হলে ডান লিখবেন। ওকে ডান, গুড। একজনের হয়েছে, আর সবাই? গুড, ডান 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 ডান। আচ্ছা এরপরে আসি আমরা, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক এবং ড্রাউন, ড্রাউন্ড, ড্রাউন্ড। ডুবার ক্ষেত্রে, যে কোনো একটা কিছু ডুবে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে ড্রাউন, ড্রাউন্ড, ড্রাউন্ড হয়, এবং যে কোনো একটা বস্তু ডুবে যাওয়ার ক্ষেত্রে সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক হয়। তাহলে এটা যদি আলাদা করে আমরা দেখে নিই, ড্রাউন, ড্রাউন্ড, ড্রাউন্ড, এবং আবার যদি আমি বলি সিঙ্ক, স্যাঙ্ক এবং সাঙ্ক, এটা হয়ে যাচ্ছে কি, একটা হচ্ছে ডুবে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে ড্রাউন, ড্রাউন, ড্রাউন্ড, ডুবে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে, এবং সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক হয় কি, ডুবে যাওয়া বস্তুর ক্ষেত্রে, ডুবে যাওয়া বস্তুর ক্ষেত্রে, ডুবে যাওয়া বস্তুর ক্ষেত্রে ড্রাউন, ড্রাউন্ড এবং ড্রাউন্ড হয়। হ্যাঁ, এই আমাদের যে ইয়েগুলো আছে, আপনার কি বলে, রাইট ফর্ম অফ ভার্ব, আজকের যে লেকচারটা আছে, সেন্টেন্স কারেকশন তো আলাদা কোনো জায়গা না। সেন্টেন্স কারেকশন হচ্ছে যা পড়েছি সবগুলোর সম্মিলিত জায়গা। আমরা যা এতদিন পড়েছি সবগুলোর সম্মিলিত, হঠাৎ করে আপনাকে একটা কারেকশন দিয়ে দিলে যে কোনো একটা জায়গায় সেন্টেন্সে বলা হলো যে এটার মধ্যে কি ভুল আছে, আমরা যা পড়েছি সেই জায়গাটারই একটা সম্মিলিত জায়গা হচ্ছে সেন্টেন্স কারেকশনটা, আলাদা কোনো কিন্তু গ্রামার্টিক্যাল কোনো জায়গা বলতে সেন্টেন্স কারেকশনে নাই। এটা হচ্ছে আমরা যা পড়েছি তারই মানে জায়গাগুলো হবে। তাহলে যদি আমরা একটু বলি যে সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক এবং ড্রাউন, ড্রাউন্ড, ড্রাউন ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে, এটা আমাকে টেকনিক বানিয়ে দিন তো, কে পারবেন? দেখি এটাকে আমাকে আমাকে টেকনিক বানিয়ে দিন। বস্তুর ক্ষেত্রে যদি হয় সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক এবং ব্যক্তির ক্ষেত্রে যদি হয় ড্রাউন, 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 কে পারবেন টেকনিক বানাতে? হ্যান্ড রেজ করবেন, দেখি কে পারেন। ওকে, সাবিনা, সাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি মনে হয় পারবেন টেকনিকটা, তাই না? স্যার আমি জানি না, আপনার মতোই ফলো করি আর কি। আচ্ছা বলেন যেমন কি হবে। উপরটাতে শব্দ বেশি, লেটার বেশি আছে, মানে এখানে হ্যাঁ, ব্যক্তি হওয়ার ক্ষেত্রে ব্যক্তির ওজন বেশি, হ্যাঁ, সেই জন্য ভেরি গুড। হ্যাঁ, আর আর বস্তুর ওজন ব্যক্তি কম, কম সেই জন্য আর কি। সিঙ্ক, স্যার, স্যাঙ্ক, সাঙ্ক হয়েছে। আবার বলুন, আপনি আবার বলুন, সবাই সবাই তাহলে শুনুক একটু, সবাইকে বলুন, আমি এবার কিছু বলবো না, বলুন, আপনি বলুন। যেহেতু ব্যক্তির ওজন বেশি, হ্যাঁ, সেজন্য ক্ষেত্রে আমরা ড্রাউন ইউজ করব। এখানে ড্রাউনের শব্দ বেশি আছে। আর হুম, বস্তু যেহেতু ওজন কম আর সিনকেও শব্দ কম, সেজন্য আমরা এখানে সেজন্য সিঙ্ক আমরা ব্যবহার করব। সিঙ্কের সাথে সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক করবো। দেখেছেন, টেকনিক আমরা নিজেরাই বানানো শিখে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন 1 2 3 4 5 6 7, 7টা অক্ষর আছে, আর এখানে 4টা অক্ষর আছে, ঠিক আগের মতোই। ব্যক্তির ওজন বেশি তাই বেশি অক্ষর, ব্যক্তির ওজন বেশি তাই বেশি অক্ষর,
এবং যদি আমি বলি বস্তুর ওজন কম, তাই কম অক্ষর। বস্তুর ওজন কম, তাই কম অক্ষর হবে। এবার যদি আমরা বলি যে এই জিনিসটাকে ঠিক আগের মতো করে আমরা কি ধরতে পেরেছি? এটা কি আমরা ধরতে পেরেছি শিপ অর ম্যান বেশি ওয়েট? না, বেশি ওয়েট এটা তো আপনি টেকনিকটা যদি শোনেন, রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখতেন তখন ওনার ছন্দ মেলানোর জন্য উনি শব্দ বানাতেন, বিশ্বাস করতে পারেন? উনি কিন্তু শব্দ বানাতেন ছন্দ মেলানোর জন্য। সেজন্য আপনার এটা হচ্ছে আপনার মনকে আপনি যেভাবে বুঝতে মনে রাখতে পারেন সেটাতে আপনার কোনো ক্ষতি নাই। আপনার মনে রাখাটা হচ্ছে কথা, আপনি মনে যেইভাবে রাখতে পারেন, এই যে যত দুনিয়া যত কিছু করে ব্যক্তির ওজন বেশি না বস্তুর ওজন বেশি, সেটা যদি আপনার কাছে মনে হয় যে আপনার যেইভাবে মনে রাখা সহজ হয়, আপনি চিন্তা করুন ব্যক্তির ওজন বেশি, সমস্যা কি? আপনার মনের দুনিয়াতে তো আপনার ব্যক্তি বস্তু সবকিছুই সমান, তাই না? তো সেই জন্য মানে এভাবে আপনি চাইলেই যে কোনো কিছু মনে রাখতে পারেন। তাহলে আমরা যদি বলি যে এটাকে যদি বলি যে ডুবে যাওয়া বস্তুর ক্ষেত্রে ডুবে যাওয়া বস্তুর ক্ষেত্রে সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক হয়। এবং ডুবে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে ড্রাউন, ড্রাউন, ড্রাউন হয়। ড্রাউন হয়, এই গেল ডুবে যাওয়া ব্যক্তি এবং ডুবে যাওয়া বস্তু। ঠিক আছে, লিখে ফেলবেন। লেখা হলে ডান লিখবেন। নিজে টেকনিক নিজে বানিয়ে ফেললে হয়, তাছাড়া সেরকম সুন্দর করে কিভাবে পড়লো মনে থাকবে টেকনিক। প্রথম ক্লাস থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা দাস। আচ্ছা, এরপরে আসেন, এটা তো আমাদের হয়েছে তাই না? এটা যদি হয়ে থাকে তাহলে 10 people drown in the flood, মানুষ ডুবে গিয়েছে তাই drowned, the ship was sunk in the flood। এই জিনিসটার মধ্যে আমাদের সুবিধাটা কি হচ্ছে জানেন? আমরা যখন ক্লাসের মধ্যে টেকনিক ইউজ করে কাজগুলো করছি, এই জিনিসটা আমাদের যে সুবিধাটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি, আমরা ক্লাসের পড়াটা ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাচ্ছে আমাদের, মানে মুখস্থ হোক আর না হোক আমরা ক্লাসের পড়াটা ক্লাসের মধ্যে মোটামুটি একটা জায়গায় আয়ত্তে নিয়ে যেতে পারছি। এটা হচ্ছে মানে আপনার টেকনিক গুলো যখন আমরা নিজেরা বানাচ্ছি, ক্লাসের মধ্যে যখন ইনভলভ হচ্ছি, সেই জিনিসটার কিন্তু সুবিধা এটাই যে আপনি নিজেরটা নিজে বানাতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এক্সাম্পলটা একটু লিখে নিবেন। এক্সাম্পলটা একটু লিখে নিবেন যে 10 people drowned in the flood, the ship was sunk in the flood। ওকে, ডান, ভেরি গুড। তারপরে যদি যাই আমরা সিনিয়র এবং জুনিয়র, সিনিয়রের পরে সবসময় টু বসে, জুনিয়রের পরে সবসময় টু বসে, সুপেরিয়রের পরে সবসময় টু বসে, ইনফেরিয়রের পরে সবসময় টু বসে, প্রেফারের পরেও ইনফ্যাক্ট সবসময় টু বসে। যখন সিনিয়র টু জুনিয়র টু বলছেন, সিনিয়রের পরে টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, সুপেরিয়র টু, প্রেফার, এই জাতীয় শব্দগুলোর পরে সবসময় টু বসে। যদি আমরা বলি সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, প্রেফার, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু, সুপিরিয়র টু, সুপিরিয়র, এই শব্দগুলোর পরে এই শব্দগুলোর পরে
appropriate preposition টু বসে, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রেফার টু, এদের পরে সবসময় টু বসে। আবার আরো আরো একটা জায়গা আছে, নোনের পরেও কিন্তু সবসময় টু বসে, নোনের পরেও সবসময় টু বসে। এই হলো কিছু জায়গা যে সব জায়গার পরে সবসময় টু বসে। লেখা হলে একটু ডান লিখবেন। ওকে, ডান 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 ডান, ভেরি গুড। আচ্ছা, কি না কি হয়নি লেখা? হ্যাঁ, আই উড প্রেফার টি টু কফি, আকাশ ইজ সিনিয়র টু মি, রহিম ইজ জুনিয়র টু নাদিম। এক্স্যাক্টলি, সবগুলো হয়েছে না, সাজু, সবগুলোই হয়েছে আপনার, মাশাআল্লাহ। তাহলে এটা আমাদের হয়ে গেল ডান। এরপরে যদি যাই আমরা, প্রেফারের পরে সবসময় টু বসে, যেটা আমরা অলরেডি লিখে ফেলেছি। আচ্ছা, এই জায়গার সেন্টেন্স গুলো লিখুন, সেন্টেন্সে জিনিসটা মনে থাকে। আমি কয়েকটা সেন্টেন্স লিখে দেই, তাহলে এগুলো নিয়ে একটু সেন্টেন্স লিখে দেই আমি, যে করিম ইজ সিনিয়র টু হাবিব। আবার সিমিলারলি যদি আপনি বলেন হাবিব ইজ জুনিয়র টু করিম, ঠিক উল্টো ভাবে। আবার যদি আপনি বলেন হাবিব ইজ জুনিয়র টু করিম, তারপরে কি সুপিরিয়র, হি ইজ সুপিরিয়র টু কামাল। তারপরে প্রেফারের সাথে যদি আমি বলি আই প্রেফার টি টু কফি। তারপরে আর কি ছিল, সুপিরিয়র টু, ইনফেরিয়র তো পারবেনই, প্রেফার টু, জুনিয়র টু, নোন টু দিয়ে যদি আমি বলি শি ইজ নোন টু মি। এই নোনের পরেও সবসময় টু বসে যায়। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্স গুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন একটা সেন্টেন্সে দেখবেন, তাহলে আপনার মনে থাকার সুযোগটা খুব বেশি, মনে থাকার যে সম্ভাবনা আছে সেটা খুবই বেশি হয়ে যায় যদি সেন্টেন্সে থাকে। ঠিক আছে, হয়েছে আশা করছি। ওকে, ডান, ভেরি গুড। তারপরে যদি যাই, প্রেফারের পরেও সবসময় টু বসে, যেটা আপনারা অলরেডি করে ফেলেছেন। রাইট উইথ এবং রাইট ইন, রাইটের সাথে কখন উইথ বসে, কখন ইন বসে, কেউ বলতে পারবেন? দেখি কেউ বলতে পারেন কিনা হ্যান্ড রেজ করে। রাইটের সাথে কখন ইন বসে, কখন উইথ বসে, দুটোই কিন্তু সঠিক। জি, সীমা আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন তো সীমা, এটা বলতে পারবেন? জি স্যার, জি বলুন। রাইটের সাথে উইথ বসে যখন মানে সরাসরি কোনো, না 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 সরি, ভুল হয়ে গেছে। রাইটের সাথে উইথ বসে যখন মানে একটা উপকরণ অনেকগুলো জিনিস দিয়ে বানানো হয় কিন্তু সরাসরি বোঝা যায় না। আচ্ছা, আর ইন বসে কাছাকাছি যখন গেছেন। আহ, আর ইন বসে যখন মানে একটা জিনিস দেখলেই বোঝা যায় যে এটা এই জিনিস দিয়ে বানানো হয়েছে, এরকম। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু সহজ ভাবে জেনে নেই যে রাইটের সাথে ইন কখন বসে, উইথ কখন বসে। আপনি কাছাকাছি গিয়েছেন, একটু আর একটু পরিষ্কার আমি করে দিচ্ছি, তাহলে হয়তো বা পুরো 100% হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে
আচ্ছা, মিস লুফা তাহলে হ্যান্ড রেজ করুন তো, মিস লুফা যে হ্যান্ড রেজ করুন তাহলে আপনার দেখি আপনি যে বললেন পারবেন, তাহলে আপনি কোথায়? জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? স্যার, যখন যেমন খাট পেন্সিল দিয়ে যখন লেখা হয় তখন স্যার এটা উইথ হবে, আর কলম যেমন জেল পেন দিয়ে লেখা হয়, মানে কোনো ইঙ্ক যেমন কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়েছে ওটা দিয়ে যদি লেখা হয় তাহলে ইন হবে। আচ্ছা ঠিক আছে, কাঠ পেন্সিলেও কিন্তু উপকরণ ধরা হয়, তাহলে সেটা একটু আমি ডিটেইলে এখন বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? দেখেন, রাইটের সাথে ইনও হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইটের সাথে উইথও হয়। রাইট, রাইটের সাথে ইনটাও সঠিক, রাইটের সাথে উইথটাও সঠিক, দুটোই সঠিক রাইটের সাথে। রাইট, ইন বোঝায় কোন একটা উপকরণ দ্বারা লেখা, উপকরণ দ্বারা লেখা বোঝালে, লেখা বোঝালে, এবং রাইটের সাথে উইথ হয় কখন? কোনো একটি যন্ত্র দ্বারা লিখা বোঝালে। উপকরণ কোনটা এবং যন্ত্র কোনটা, কোন জায়গায় উপকরণ কোনটা, আবার কোন জায়গায়? স্যার কেউ ডান লিখলে লেখা সরিয়ে ফেলবেন না, কারণ সবার লেখা হয় না। তাহলে স্যার আমি কিভাবে বুঝবো যে সবার লেখা হয়নি? সেটা আমাকে একটু বলুন তো, এই বুদ্ধিটা আমাকে একটু দিয়ে দেন, যে সবার কারো কারো যে লেখা হয়নি সেটা আমি কিভাবে বুঝবো? আমার ক্লাসের মধ্যে যখন ধরেন 20-25টা ডান কমেন্ট আমি দেখে ফেলছি, তো 20-25টা ডান কমেন্ট দেখার পরে যদি আমি মানে তখন যদি আমি না বুঝি তাহলে আমি কিভাবে বুঝতে পারি? আমাকে একটু বলবেন। তাহলে এটার একটা বুদ্ধি আমার আসলেই করা উচিত, যে আসলে কিভাবে বোঝা যায় যে 20-25 জনের ডান হলে একজনের লেখা হয় নাই, সেটা আবার তখন এটা বোঝা যায় কিভাবে? এটার কোনো একটা টিপস আমাকে দিবেন, এই টেকনিকটা আমি বানাতে পারছি না, ঠিক আছে? তাহলে আমি বলি যে কোন একটা উপকরণ দ্বারা লেখা বোঝালে সেটা হয়ে যায় রাইট ইন, এবং রাইট উইথ হয়ে যায় কোন একটা যন্ত্র দ্বারা লিখালে। এখন উপকরণটা কি? উপকরণ, উপকরণ হতে পারে কি? উপকরণ হতে পারে ইঙ্ক বা কালি, পেন্সিল, এটাও হতে পারে উপকরণ। চক, এটাও হতে পারে উপকরণ। আবার আমি যদি বলি কোন একটা যন্ত্র, যন্ত্রটা সবসময় হয়ে যায় পেন বা কলম, ঠিক আছে? পেনের সাথে সবসময় রাইট ইন হয়, ঠিক আছে? আপনি লেখার 5 সেকেন্ড পরে সাথে সাথে লেখা শেষ, হ্যাঁ এক্স্যাক্টলি, সাথে সাথেই তো শেষ হওয়া উচিত, কারণ বলতে বলতেই তো লেখা হয়ে যায় অনেকের। তো যখন বললাম যে আহ যখন আমি বলছিলাম যে এই যে কথাটা ইঙ্ক, পেন্সিল এবং চক, যে সরাসরি কোন একটা উপকরণ দ্বারা লেখা হচ্ছে, এবং পেনটা হয়ে যাচ্ছে যে কোনো একটা যন্ত্র দ্বারা লেখা হয়। এখন কথা হচ্ছে যে এটা তো আলাদা আলাদা করে আমরা বুঝলাম, তার মানে কি এগুলার সাথে ইন বসবে, এগুলার সাথে রাইট ইন, এবং এগুলার সাথে কি, বা এটার সাথে রাইট, রাইট উইথ বসে, তাই তো? এটার সাথে রাইট উইথ, এবং ওই উপরগুলোর সাথে রাইট ইন। এখন পেনটা যন্ত্র কেন হলো আর পেন্সিল কেন উপকরণ হলো, সেটা $1,000,000 কোয়েশ্চেন। এটা আমার মাথায় কোয়েশ্চেন আসাটা খুব স্বাভাবিক, যে স্যার পেনটা যন্ত্র কিন্তু পেন্সিল উপকরণ, এটা কি ধরনের কথা স্যার? এটা কি মানে আমরা বানিয়েছি না রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছে? কোনো ঠাকুরই বানায় নাই, উপকরণই আসলে। সত্যি কথা, ব্যাপারটা কি জানেন? পেন্সিলের মধ্যে যে গ্রাফাইট থাকে না, পেন্সিলের মধ্যে গ্রাফাইট, এই গ্রাফাইটটাকে একটা উপকরণ ধরা হয়, ঠিক আছে? এই গ্রাফাইটটাকে একটা উপকরণ ধরা হয়, এবং সেই উপকরণ ধরে এটাকে বলা হয় একটা উপকরণের সাহায্যে লেখা, অর্থাৎ পেন্সিল হয়ে যাচ্ছে একটা উপকরণ। সিমিলারলি ইঙ্ক, ইঙ্ক তো নিশ্চয়ই একটা উপকরণের সাহায্যে লেখা। চক, চক কি? ক্যালসিয়াম কার্বনেটের যে দ্রবণ আছে সেটাকে হয়ে যায় চক, তাই তো? কোনো ইমেজ দিয়ে বোঝাতে পারি? হ্যাঁ, আমরা কোনো ইমেজ দিয়ে বোঝাতে পারি। আচ্ছা, কালি উপকরণ না? কালি, হ্যাঁ কালি তো অবশ্যই উপকরণ, এই জন্যই তো রাইট ইন। ইঙ্ক, এই যে কালি তো উপকরণ, সেজন্যই তো রাইট ইন হয়েছে। উপকরণের সাহায্যে লিখলে ইন, উপকরণ ছাড়া যদি
কোন একটা যন্ত্র দিয়ে লেখে তাহলে হয়ে যায় উইথ। ঠিক আছে, উপকরণের সাহায্যে লিখলে সেটা হয়ে যায় উইথ, এবং উপকরণের ছাড়া যদি লেখা মানে উপকরণের সাহায্যে যদি লেখা হয় তাহলে হয়ে যায় ইন, এবং উপকরণের সাহায্যে যদি লেখা হয় তাহলে উইথ বসে। এবার একটু খেয়াল করে দেখেন মনে রাখবো কিভাবে, সহজে যদি মনে রাখতে চাই দেখেন তো, কালি বা উপকরণ এই জিনিসটা ধরেন একটা শীষ বা কালির একটা উপকরণ। আমরা তো শীষ কি সচরাচর যে কালি কিনতে যাই, শীষ যদি থাকতো আগে তো রিফিল প্যাক পাওয়া যেত, ওই যে রিফিলের ব্যাপারটা, ধরেন একটা শীষ, এই শীষ তো এতটুকুর মধ্যেই শেষ, মানে একটা কালো একটা মানে দণ্ড যেটার মধ্যে কলম, মানে যেটা কলমের ভেতরে ভরে আপনি হয়তোবা কালি করতে পারেন। এবং কলম হতে গেলে একটা যন্ত্র তৈরি করতে গেলে কিন্তু শুধু একটা শীষ থাকলে হয় না, একটা ভেতরে খোলস থাকতে হয়, উপরে একটা খোলস থাকতে হয়, তারপরে সেটার একটা ছিপি থাকতে হয়, তারপরে সেটার একটা ক্যাপ থাকতে হয়, তারপরে ধরেন আরো অনেক কিছু থাকে, যন্ত্র থাকে, এই থাকে সেই থাকে, যদিও আমি খুব ভালো আর্টিস্ট না। তো ব্যাপারটা আসলে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এখানে অক্ষর কম প্রয়োজন, এখানে অক্ষর বেশি প্রয়োজন, কারণ এখানে কয়েকটা জিনিস আছে, এখানে অল্প জিনিস আছে। এই জন্য উপকরণের সাথে ইন আপনি দিতে পারেন, আর কোন একটা যন্ত্রের সাহায্যে আপনি উইথ দিতে পারেন। কারণ কলম যদি মানে কলম দিয়ে যদি আপনি একটা কলমকে কলম কখন বলেন, যখন এটার সাথে নিব থাকে, যখন এটার সাথে কি একটা উপরের আবরণ থাকে, যখন এটার উপরে একটা ছিপি থাকে, এই জাতীয় ব্যাপারগুলো সবসময় ফিমারের মতো হয়েছে। হ্যাঁ ওই রকমই। আচ্ছা ফিমার আঁকতে বললে তাহলে মনে হয় আমার কলম হয়ে যেত, তাহলে ফিমার আমি আঁকতে গেলে হয়তোবা খুব সম্ভবত কলম হয়ে যেত। তো যেটা বলছিলাম যে ধরেন এটাকে যদি আমরা একটা কলম ধরে নেই, তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, কলমটা হতে গেলে কয়েকটা উপকরণের আমার প্রয়োজন ছিল, তো এই কয়েকটা উপকরণ মিলে যদি আমি ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে কি একটা কলম, এবং সেজন্য বেশি অক্ষর প্রয়োজন তাই উইথ, এবং কম অক্ষর প্রয়োজন যেখানে সেখানে শুধু ইঙ্ক বা কালির সাহায্যে লেখা। তাহলে যদি আমরা বলি যে উপকরণ দ্বারা লেখা বোঝাতে উইথ, এবং আমি যদি বলি এখন যে উপকরণ বা ইঙ্ক, পেন্সিল এবং চক দ্বারা লেখা বোঝাতে রাইট ইন, এবং যন্ত্র বা পেন দ্বারা লেখা বোঝাতে রাইট উইথ বসে। লেখা হয়ে গেলে ডান লিখবেন। আহ আমার লাইফের সব থেকে বেস্ট টিচার হলেন আপনি, অনেক ভালো লাগে আপনি অনেক ভালো লাগে আপনার ক্লাস, আপনার কাছে। ওকে, থ্যাংক ইউ নাজমা আক্তার। আচ্ছা ডান, গুড। আচ্ছা কার হয়নি, হয়নি কার, হয়নি কার, দেখি কার হয়নি। এবার আমি, আচ্ছা ধরেন যার হয়নি সে কি লিখবে নাকি আমাকে বলবে যে স্যার হয়নি? সেটা করতে গেলে তো তার আরো সময় নষ্ট হবে। কেউ কি লেখা রেখে আমাকে বলবে যে স্যার হয়নি, স্যার হয়নি? তো তার মানে প্রত্যেকেই লিখছেন, আর আপনার যাদের লেখা একটু স্লো তারা চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে ফেলতে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই তো আমি বলছি। তাহলে রাইটের সাথে ইন, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, উই রাইট ইন ইঙ্ক, এই দুটো এক্সাম্পল একটু লিখে ফেলবেন, ঠিক আছে? এই দুটো এক্সাম্পল একটু লিখে ফেলবেন, যে এই দুটো জিনিস যখন আপনি বলছেন যে রাইটের সাথে ইন এবং রাইটের সাথে উইথ, এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। রাইটের সাথে কখন ইন হয়েছে, কখন উইথ হয়েছে। ওকে আচ্ছা সারবিন কিছু বলতেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কি ছিল বলুন তো স্যার।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন, ভালো আছেন? স্যার ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো, বলুন। স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ইংলিশকে খুবই ভয় পাইতাম। যখন থেকে স্যার আপনার ক্লাস করতেছি, মানে ওই ভয়টা আমার কেটে গেছে এবং ইংলিশটা মনে হয় যে এখন মানে আমার এখন ইংলিশ শিখাটা একদম তৃষ্ণার মতো লাগতেছে। মানে থ্যাংক খুবই ইউ, ভালো লাগতেছে। থ্যাংক আর ইউ সো মাচ স্যার। আরেকটা কথা হচ্ছে স্যার আমি যখন পড়ি মানে একদিন পড়ি খুব সিরিয়াসলি পড়ি, আরেকদিন মানে আমার অনীহা আসে পড়ার। এই ক্ষেত্রে স্যার কি করতে পারি? আপনি অনীহা আসার কোনো সুযোগ নাই, কারণ আপনার চাকরির যে প্রিপারেশন আছে, চাকরির পরীক্ষার জন্য পড়ালেখা, এই জায়গায় অনীহা করলেন মানে আপনি পিছিয়ে গেলেন। এই জায়গায় অনীহা করার কোনো সুযোগ নেই। নিজেকে কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি পড়ালেখা করছেন সেটা একটু মাথায় রাখবেন, যে আমি এই জায়গায় যাওয়ার জন্য, এই পজিশনে যাওয়ার জন্য আমি পড়ালেখা করছি। তাই মানে ওই জায়গার মধ্যে ফোকাসটা করে চেষ্টা করবেন যে আপনার একেবারে যতটুকু আপনি পারেন ততটুকু যেন প্রপারলি আপনি মানে এফোর্টটা দিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, তারপরে যদি যাই আমরা, এটা তো হয়েছে না, অ্যাট, ইন এবং অন। এই জিনিসটা হচ্ছে, অ্যাট হচ্ছে পূর্ব নির্ধারিত সময়ের, মানে কোন একটা নির্ধারিত সময়ের পূর্বে অ্যাট বসে, এবং যদি আপনি বলেন তারিখ বা বারের নামের পূর্বে অন বসে, এবং মাস বা বছরের নামের পূর্বে ইন বসে। এই জায়গায় প্রিপোজিশনের একটা জায়গা। ধরেন আপনাকে বলা হচ্ছে কোন একটা সুনির্দিষ্ট সময়, দিনের একটা সুনির্দিষ্ট সময়, যে at 5 AM, মানে ছোট থেকে বড়। প্রথমে ছোটটা হয়ে যায় at, তার থেকে বড়টা হয়ে যায় on, তার থেকে বড়টা হয়ে যায় in। যেমন যদি আপনি বলেন come at 9 o'clock on Friday in January, অর্থাৎ ছোট থেকে বড় এক একটা সময়কে সবসময় at, on এবং in দ্বারা আপনি লিখতে পারেন। অর্থাৎ সব থেকে ছোটটা হয়ে যায় at, তার থেকে বড়টা হয়ে যায় on, তার থেকে বড়টা হয়ে যায় in। তাহলে যদি আমি বলি, এটাকে আমি যেভাবে করাবো সেভাবে একটু ইয়ে করবেন, তাহলে আপনাদের মনে থাকবে বেশি। আমি যদি বলি সব থেকে বড় সময়ের পূর্বে ইন বসে, তার থেকে ছোট সময়ের পূর্বে অন বসে, তার থেকেও ছোট সময়ের পূর্বে অ্যাড বসে। ঠিক আছে? সব থেকে বড় সময়ের পূর্বে ইন, তার থেকে বড় সময় অন, তার থেকে ছোট সময় অন, এবং তার থেকে ছোট সময় অ্যাড। তাহলে যদি আমি বলি যে নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে, দিনের নির্দিষ্ট কোনো একটা সময়ের পূর্বে অ্যাট, দিনের নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে অ্যাড বসে, এবং তার থেকে বড় সময়, মানে দিনের নামের পূর্বে, দিনের নামের পূর্বে অন বসে, এবং তার থেকেও বড় সময়, এবং তার থেকেও বড় সময় মাস বা বছরের নামের পূর্বে ইন বসে। ইন বসে কারণ ইনটা সবসময় একটা প্রিপোজিশন যেটা সব থেকে বড় জায়গার পূর্বে বসে থাকে। ঠিক আছে? ইনটা সবসময় বড় জায়গার পূর্বে, তার থেকে ছোট জায়গার সময় অন, তার থেকে ছোট জায়গা হলে অ্যাড বসে। ঠিক আছে? লেখা হয়ে থাকলে একটু ডান লিখবেন। কারেকশনের নিয়ম বলতে, কারেকশনের আলাদা কোনো নিয়ম নাই। কারেকশন আলাদা করে কোনো টপিকই না। কারেকশন হচ্ছে আমরা যা পড়েছি সেগুলো রিভিশন। আমরা এতদিনে যা পড়েছি সেগুলোর হচ্ছে রিভিশন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ তাবাসসুম। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি, এটা এটা কি লেখা হয়েছে না আমরা আমাদের? এটা হয়নি কার? হয়নি কার? হয়েছে সবার? আচ্ছা, হয়েছে আশা করছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এক্সাম্পলটা যদি আপনি দেখেন, হি কেম বা কাম অ্যাট, কাম পরে অ্যাট, এই অ্যাটটা কি 9 o'clock, একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট। তার থেকে বড় সময় কি অন ফ্রাইডে, ফ্রাইডে কি একটা দিন, দিনের পূর্বে অন, এবং জানুয়ারি মাস বা বছরের পূর্বে ইন বসে। ঠিক আছে, তাহলে এটা এটা আশা করছি হয়েছে, এটা আশা করছি হয়েছে আপনাদের। আচ্ছা স্যার আমি ক্লাস করছি এবং ছাত্রদের পড়াচ্ছি, আচ্ছা ভেরি গুড। আর একটু বাকি ছিল, আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি একটু দিচ্ছি। তামান্না, নামাজের বিরতিটা দিলে তো আমরা ক্লাসটা ঝামেলা হয়ে যাবে স্যার। আমরা আসলে মাগরিবের নামাজটা ছাড়া না আসরের নামাজটা ইদানিং দেয়া হয় না, মানে আপনি নামাজটা একটু পরে পড়ে নিলেও যেহেতু হয় আসরটা, তো সেই জন্য আর কি নামাজের বিরতিটা একবারে ক্লাসের পরেই আমরা দিই, যাতে আপনারা পড়ে যেতে পারেন। হ্যাঁ স্যার বাক্যের শুদ্ধিকরণ কোনগুলো স্যার? বাক্যের শুদ্ধিকরণ কোনগুলো? আচ্ছা, উইকের পূর্বে ইন, উইকের পূর্বে ইন, উইকের পূর্বে ইন বসে। ঠিক আছে, উইকের পূর্বে হয় ইন, উইকের পূর্বে, উইক মানে একটা দিনের থেকে বড় সময়, একটা সপ্তাহ তো বড় সময়, তাই উইকের পূর্বে সবসময় ইন বসে। ঠিক আছে, এরপরে যদি যে আমরা গিভ অ্যান্ড টেক, এটা একটা মজার জায়গা। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক এর যে ব্যাপারটা বলছে, আমরা যাবো ইমাম আছে তারা করব, তারা তারা তো স্যার অবশ্যই যেতে হবে, মানে আপনারা যারা ইমাম আছেন তাদের তো অবশ্যই যেতে হবে, তারা পরবর্তীতে রেকর্ড ক্লাসটা করে নেবে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস আছে। আমাদের এই জায়গাতে একটা সুবিধা আছে যে আমরা পরবর্তীতে মানে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা আমরা দেখে নিতে পারি, এটা একটা আমাদের সুবিধা আছে। ঠিক আছে, পরীক্ষার সময় যে বাক্যগুলো দিয়ে সঠিকটি চিহ্নিত করতে হবে, হ্যাঁ আমরা তো এটা মানে পরবর্তীতে আমরা তো ক্লাস শেষে আমরা সেন্টেন্স কারেকশন করব না, মানে এক্সাম্পল তো অবশ্যই আমরা করব, এক্সাম্পল তো অবশ্যই আমরা করব, তো সেক্ষেত্রে সেটা তো আমরা করবোই, কিন্তু তার আগে আমরা নিয়মগুলো দেখে নিই, একবার রিভিউ করে নিই নিয়মগুলো যেখান থেকে আসে সচরাচর। ঠিক আছে, আমরা নিয়ম না পড়ে যদি খালি এক্সাম্পল করি তাহলে তো আমরা খুব একটা বুঝবো না যে আসলে কি করছি। ঠিক আছে, এবার আসেন আমরা যদি বলি গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, যেখানে গিভ অর্থ হচ্ছে কি, সচরাচর গিভ অর্থ কি দেয়া, টেক অর্থ কি নেয়া, তাই তো? গিভ অর্থ কি দেয়া এবং টেক অর্থ হচ্ছে নেয়া। এরপরে যদি আমি বলি, আচ্ছা আপনাদের স্পেলিং নিয়ে যাদের ইয়ে করছেন, যারা স্পেলিং নিয়ে টেনশন করছেন, তারা স্পেলিং এর ব্যাপারে আপনাদের স্পেলিং এর যে লেকচারটা আছে সেই লেকচারে তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনাদের স্পেলিং এর জন্য তো অবশ্যই স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারি, এই ব্যাপারগুলো আপনাদের অবশ্যই আপনার ইয়ে আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি বলি, আচ্ছা আজানের সময় নামাজের বিরতি কি দেয়? আসরের নামাজের বিরতি তো হয় না, ওনারা আজকে হঠাৎ করে চাচ্ছে, অনেকেই চাচ্ছে। 5 মিনিট দিব, 5 মিনিট না দিলে 10 মিনিটই দিব। আচ্ছা এটা আমরা দেখে নেই, এটা আমরা দেখে নেই, তারপর আমরা দিব। হ্যাঁ দেখেন, সচরাচর গিফটটা হয় যখন সচরাচর গিফটটা হয় দেয়ার ক্ষেত্রে এবং টেকটা হয় নেয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা যারা নামাজে যাবেন তারা যান, সমস্যা নেই, তারা যে আসেন সমস্যা নেই, আমরা ক্লাস করতে থাকি। নামাজের ব্রেক যদি দেই তাহলে হয়তো বা এই রুলটা শেষ করে, কারণ নামাজের পরবর্তীতে আসরের নামাজে আসলে ব্রেকটা আমরা আসলে সচরাচর দেই না, বাট এখন যেহেতু আপনারা চাচ্ছেন হঠাৎ করে, তো আমি চিন্তা করলাম যে দেই, কিন্তু যদি দেই তাও আরো একটু পরে দিব। যারা একবার এই জামাতে আদায় করবেন বা যারা ইমাম আছেন তারা অবশ্যই এখন যেতে পারেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এবং আমাদের অনলাইনে ক্লাস হয়, তো তো আমরা অবশ্যই রেকর্ড দেখে নিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যদি বলি গিভ অর্থ হচ্ছে দেয়া এবং টেক অর্থ নেয়া, কিন্তু যদি বলা হয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, এই গিভ অর্থ কি পরীক্ষা নেয়া, পরীক্ষা নেয়া, এবং এই টেক অর্থ কি পরীক্ষা দেয়া। পরীক্ষা নেয়া এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটার পুরোটাই উল্টে যায়। পরীক্ষা নেয়া হচ্ছে পরীক্ষা দেয়ার, মানে পরীক্ষা নেয়া এবং পরীক্ষা দেওয়ার ব্যাপারে সবসময় উল্টে যায়। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি পরীক্ষা দেয়া মানে হচ্ছে টেক এবং পরীক্ষা নেয়া মানে হচ্ছে গিভ, এতটুকু যদি আপনারা বোঝেন তাহলে আমরা বলি যে পরীক্ষা নেয়া
এবং পরীক্ষা দেয়া বোঝাতে গিভ এবং টেক এর অর্থ পাল্টে যায় গিভ অর্থ হয় নেয়া এবং টেক অর্থ হয় পরীক্ষা দেয়া। ঠিক আছে, এই হচ্ছে গিভ অ্যান্ড টেক। ঠিক আছে, এটা যদি লেখা হয় তাহলে এরপরে আমরা এক্সাম্পল গুলো দিয়ে একটু প্র্যাকটিস করব যখন আমরা এক্সাম্পল গুলো করব। ঠিক আছে, এটা কি হয়েছে আমাদের লেখা? ডান। আচ্ছা, আমি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, ডান। তাহলে যদি আমি বলি রহিমা টুক হার এক্সামিনেশন, I have to take an examination, she is going to be giving an examination। ঠিক আছে, she is going to giving an examination, রহিমা took her examination, এখানে কোনটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে দেখি হ্যান্ড রেজ করে যে কেউ একজন হ্যান্ড রেজ করে আমাকে সেন্টেন্সের মানেগুলো বলতে হবে। দেখি কে পারবেন। জি, সারবিন ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। বলুন এখানে কোনটা কি হবে? স্যার সারবিন, আপনি কি রহিমা, অন্য কোনো ব্যাচেও আছেন আমাদের সাথে বিদ্যাবাড়িতে? জি স্যার আমি আজকে সকালে ক্লাসও করেছি, সকালের বেঁচে আছি। এই জন্যই তো আমি বলছি যে আমার ভয়েসটা কেন জানি পরিচিত মনে হচ্ছিল, এই জন্য আমি বলছি। আজকেও মনে হয় সকালে আপনার সাথে কোয়েশ্চেন হ্যাঁ করেছিলাম হ্যাঁ নাকি? স্যার, আজকে সকালে আপনার সাথে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা বলুন, এটা আপনি আমাকে 6 রহিমা, ঘন্টা ধরে, মানে 5 ঘন্টা চলছে আপনি আমার সাথে ক্লাস করছেন, বোরিং লাগছে না? 5 ঘন্টা ধরে না ক্লাস করছেন। না স্যার, আপনারা এত কষ্ট করে নিতে পারতেছেন, আমরা করতে পারবো না কেন? আচ্ছা, সমস্যা নেই। তো বলুন এটা কি হবে? স্যার এখানে রহিমা টুক হার এক্সামিনেশন, টুক মানে নেয়া, এখানে পরীক্ষার উম, ঠিক, রহিমা তার ও পরীক্ষা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রহিমা তার পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, পরীক্ষা দিয়েছে। এবং এটা যদি বলি আই হ্যাভ টু টেক অ্যান এক্সামিনেশন, আমার একটা পরীক্ষা দিতে হবে, তাই তো? টেক মানে নেয়া, কিন্তু স্যার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে উল্টে যায়। উল্টে এবং যায়। যদি আমি বলি শি ইজ গোয়িং টু বি গিভিং, এটার অর্থ কি? She is going to give in an examination. Give মানে দেয়া, she is going to, সে একটা পরীক্ষা দিতে গিয়েছিল। গিভ মানে তো দেয়াই, তাহলে উল্টা হলো কিভাবে? So, এখানে পরীক্ষার বিষয়টা আছে তাই উল্টে গিয়েছে। না, উল্টে যায়নি তো। আপনি যেটা বলছেন গিভ মানে কি, পরীক্ষা দিতে যাওয়া। সে পরীক্ষা নিতে গিয়েছিল, বা রহিমা শি ইজ গোয়িং টু বি গিভেন এন এক্সামিনেশন, সে একটা পরীক্ষা নিতে গিয়েছিল, এরকম আর কি অর্থটা। ঠিক আছে, পরীক্ষা নেয়া বোঝাতে গিভ ব্যবহৃত হয়, দেখেছেন? পরীক্ষা নেয়া বোঝাতে গিভ ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা উল্টে যায় আর কি, উল্টে যায়। তাহলে জি স্যার। রহিমা টুক হার এক্সামিনেশন, আই হ্যাভ টু টেক অ্যান এক্সামিনেশন নেক্সট উইক, এবং শি ইজ গোয়িং টু বি গিভিং অ্যান এক্সামিনেশন। ঠিক আছে, এটা সেন্টেন্স কারেকশনেও গুরুত্বপূর্ণ, পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিং এও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই এক্সাম্পল তিনটা একটু লিখে ফেলবেন, এক্সাম্পল লেখা হলে ডান লিখবেন। তারপর আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাব নামাজের জন্য। এক্সাম্পল তিনটা একটু লিখে ফেলবেন, তাহলে আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাব। আচ্ছা, লিখেছেন। তাহলে আপনারা 10 মিনিটের একটা বিরতিতে যান। এখন বাজে 4টা 6। ঠিক 4টা 16-তে এসে ক্লাসের মধ্যে জয়েন করবেন। একটা মিনিটও দেরি করবেন না। 4টা 16 মানে 4টা 17 না, কিন্তু 4টা 16 মানে ঠিক 4টা 16। একটা মিনিট যদি করবেন হয়, মানে একটা মিনিট যদি দেরি হয় তাহলে কিন্তু মিস করে ফেলবেন। ঠিক আছে, হুম, ঠিক আছে, করে দেন, বন্ধ করে দেন।